দেখুন, একটা বিষয় আমরা সবাই একমত হব, মমতা বন্দ্যোপাধ্যায় শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন। কিন্তু গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বহু নেতার নাম বলে এসেছেন, তারপরে এই নেতারা নাকি প্রজন্মের পর প্রজন্ম তৃণমূলকে নেতৃত্ব দেবে। অথচ দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যাদের যাদের নাম গত 10 বছরে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 30 বার করেছেন, তাদের প্রত্যেকে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যে ববি হাকিমের নাম সেই দিনও বলেছেন, তিনি গতকাল ভাইস প্রেসিডেন্ট পদ পেলেন, আর সঙ্গে অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকও হয়তো যোগ দেবেন, আজকে মিটিং করতে দেখলাম। অবশ্য কালীঘাট তৃণমূল বহিষ্কার করেছে আজকে ববি হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষেদের, মোট 6 জনকে। আমি একবার দেখে নিই, আপনাদের মনে করিয়ে দিই যে মঞ্চের ওপর থেকে প্রায় তৃণমূল নেত্রী ঠিক কী বলতেন। দেখুন, আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা আর কিছু করলাম না, বসে পড়লাম, এসব হবে না। শুনলেন তো, এখন মমতা বন্দ্যোপাধ্যায় জীবদ্দশাতেই কে কাকে গাঁথছে সে তো আমরা রোজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু যদি পিছিয়ে যাই, তাহলে এক নিঃশ্বাসে পরের প্রজন্ম বলে যার নাম তৃণমূল নেত্রী বলতেন, অন্তত একদিন বলেছিলেন, তিনিই তো এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং ঠিকই আছে। দেখুন, 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। আমি আমার ছাত্র যুবক, আমি পুরো মনে করি আমাদের একটা জেনারেশন আছে, আগামী 20 বছর তারা করবে। আমি আরো 3টে জেনারেশন তুলছি, তারপরে জেনারেশন আরো 30 বছর করবে। আর একটা জেনারেশন এখন যারা ইয়াং স্টুডেন্ট ইউথ, আমি মনে করি আপনারা উঠে আসুন, আপনারাও হাল ধরুন, আপনারা আরো 50 বছর করবেন। আমি 50 বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব। আমার পরে আমার অভিষেক শুভেন্দুরা যারা আছেন তারাও তৈরি করবে, তারা আবার আগামী 50 বছরের জেনারেশন তৈরি করবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো চালাচ্ছেন রাজ্য। আচ্ছা, এবার বাকি রইল কি দল বদলের প্রসঙ্গ। কুণাল দাদেরও এর জবাব দিতে হবে যে মুকুল রায়কে শুধুমাত্র অন্য দল ভাঙানোর খেলা সিদ্ধহস্ত বলে, রাজ্য রাজনীতির চাণক্য বলে তৃণমূল মাথায় তুলে নাচত, তখন দল বদলের যাবতীয় নীতি নৈতিকতার বোধগুলো কি দিল্লিতে ওই 130 কোটি চার্টার্ড প্লেনে হাওয়া খেতে গেছিল? তবে এটাও বলতে হবে যে কুণাল ঘোষ অবশ্য কোনোদিন মুকুল রায়কে চাণক্যও মানেননি, আর অভিষেকের চার্টার্ড প্লেনের সফর নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। যাই হোক, আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে এই সঞ্চালককে অন্তত বাড়তি একটু সচেতন থাকতে হচ্ছে। তার কারণ বারবার মনে হচ্ছে যে সে এখনও কালীঘাট তৃণমূলের মুখপত্রই আছে। বহুদিনের পুরনো অভ্যেস তো। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। শুভ সন্ধ্যা। এবিপি আনন্দের যুক্তিতর্কের সব দর্শককে, সুমনকে ধন্যবাদ। আজকে যে সাবজেক্ট এখানে ডিফাইন করা হয়েছে, আমি সাবজেক্টটার সাথে আমার বক্তব্য, তার ফ্রেমিং, আমার সাজুজ্য খুঁজে পেতে একটু অসুবিধেই হচ্ছিল। কারণ সাবজেক্টে বলা আছে, কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল। শেষ লাইন হচ্ছে, কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি ছোটোবেলার কবিতা, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় তা কেমন করে। তো কাল ডাল ভারী ছিল, আজ আবার এখানে উল্টো ডাল হালকা। কিন্তু মুশকিল হচ্ছে, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি তো এই কথাটার মানেই বুঝতে পারলাম না সুমন। বিরোধী হারা কোথায়? আমি তো দেখছি চারদিকে যেখানে তাকাচ্ছি সেখানে বিরোধী। মানে বিরোধী হারাটা কোথায় আমি বুঝতে পারছি না। সাদা চোখে আমি বিরোধী ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। সুমনের শোতে এর আগে আমি অন্তত বিগত 7-8 বছর ধরে আমি এখানে আসছি, যতবার যুক্তিতর্ক বা সাধারণ শো হয়েছে, অধিকাংশ শো ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন করে। আমি বুঝতে পারছি না আজও কি তৃণমূল শাসক, সে যে তৃণমূলই হোক ফ্র্যাগমেন্টে। তাহলে বিরোধী হারাটা কোথায়? আমি মানে কেন বলছি কারণ এই যে গতকালকে ধরুন রাজ্যের বুকে একটা উল্লেখযোগ্য দিন ছিল, রাজ্যে বিধানসভায় বাজেট অধিবেশন ছিল, বাজেট পেশ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কেউ খুশি হয়েছেন, কেউ বিরোধিতা করবেন। এবং গতকালকে ঘণ্টাখানেক সঙ্গে সুমন যে শো হওয়ার কথা 8টার সময়, সেটা নিশ্চিতভাবেই আমরা ভেবেছিলাম বাজেটের ওপর শো হবে। তারপর দেখলাম রাত 8টার সময় লাইভে চলছে অন্য জিনিস,
রাত 8টায়, আমি যদি ভুল না করে থাকি কালকেও নভোটেলের প্রেস কনফারেন্স দেখানো হয়েছে। তাহলে বিরোধী হারাটা হলো কোথায়? আজও তো বিরোধী যদি তৃণমূল হয়, পুরোটাই তৃণমূল কেন্দ্রিকই হচ্ছে। আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিরোধী দলনেতা ছিলেন। মুখ্যমন্ত্রীর দিনের থেকে অন্তত 10 গুণ বেশি সময় তিনি বিরোধী দলনেতা ছিলেন। আর যে গুলিয়ে যাওয়ার প্রসঙ্গ, এটা স্বাভাবিক। কোন তৃণমূল ভালো, কোন তৃণমূল কালো, যখন প্রশাসন গুলিয়ে ফেলছে কোন সুরাবর্দী সঠিক আর কোন সুরাবর্দী বেঠিক একটা রাস্তার নামকরণে, তাহলে একটা তৃণমূলের মধ্যে গোলাবে না, এটা কি হতে পারে নাকি? আমি এখানে বিজেপির প্রতিনিধিরা বলেছেন, তৃণমূলের পক্ষ থেকে যে আখ্যা করা হয়েছে কালীঘাট তৃণমূল কোট আনকোট, বা নন কালীঘাট তৃণমূল বা ঋতপন্থী তৃণমূল, যেই আখ্যাই হোক না কেন, প্রত্যেকে তাদের বক্তব্য রেখেছেন। এবং অনির্বাণ যখন বক্তব্য শুরু করেছেন, অনির্বাণ বলছে যে হ্যাঁ, আমরা আগে যেই স্ট্যান্ডে ছিলাম আজও স্ট্যান্ডেই আছি। দল তৈরি হয়েছে 1998, মমতাদিকে দেখে দল করতে এসছি, কারণ আমরা বিশ্বাস করেছিলাম মমতাদি না থাকলে সিপিএমের সরকারের অপশাসন যাবে না। মমতাদি ছিলেন বলেই 2011 সিপিএমের সরকারের পতন হয়েছিল। মানুষ বিপুল জনাদেশ দিয়ে নিয়ে এসেছিলেন। সেই জনাদেশে কাজ চলতে চলতে নিশ্চিতভাবে ভুল হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি বেড়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের আগের রায়গুলোকে যখন মান্যতা দিতে হয়, তাহলে মানুষের আজকের রায়কেও মান্যতা দিতে হবে। 2026-এর হারটাকে যদি অ্যাকসেপ্ট না করি, তাহলে 2024-এর জেতাটা, 2021-এর জেতাটা, 2016-র জেতা, 11-র জেতা, 14-র জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আমি 19টা সচেতনভাবেই বললাম না, কারণ 19-এর লড়াইটা অনেক হাড্ডাহাড্ডি হয়ে দাঁড়িয়েছিল। এখানে প্রসঙ্গ উঠেছে যে আজকে হঠাৎ করে সিপিএমের প্রতিনিধি বলছেন যে 4 তারিখের পর এদের বোধোদয় হয়েছে। না, 4 তারিখের পর বাপু বোধোদয়ের বিষয় নয়। আমার এখনও মনে পড়ছে মার্চ মাস, সম্ভবত 17 তারিখ ছিল, সুমনের এই যুক্তিতক্ক শোতেই আমি এসেছিলাম। 17ই মার্চ আমি পার্টির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। সুমন জানে ঘটনাটা। এই শো থেকেই আমার বক্তব্য রেখে নাবার পরে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা বেসিক কার্ডসে ডেকোরামের জায়গা থেকে। পার্টির পক্ষ থেকেও আমার সাথে কথা বলেছিল, আমিও বলেছিলাম যেহেতু নির্বাচন চলছে এমন কোনো স্টেটমেন্ট করব না যাতে পার্টি এম্বারাসড হয়। আমি 4ই মে অবধি কোনো স্টেটমেন্ট করিনি, এবং দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটুকু শেষ দিন পর্যন্ত পালন করে গিয়েছি একজন ডেডিকেটেড সোল্ডার হিসেবে। তার মানে কি আমার মধ্যে কোনো বক্তব্য ছিল না? একটু আগে কুণালদা বলেছেন কুণালদার মধ্যে বক্তব্য নেই। আজকে কুণালদা যে অ্যাক্সেস পাচ্ছেন, যে বলতে পারছেন, আজ থেকে 3 মাস আগে কুণালদা সেইভাবে বলতে পারতেন না? তার কথা শোনা হতো। আজকে কুণালদা দলের দুর্দিনে, হ্যাঁ এটা ঘটনা, আরজিকরকে আমরা ডিফেন্ড করেছি। আজকে আরজিকরের জন্য তো মহিলা ভোট চলে গিয়েছিল। দলের দুর্দিনে যখন কুণালদা আমি দিনের পর দিন ডিফেন্ড করেছি, সেটা পার্থ চ্যাটার্জি এপিসোড হোক, আরজিকর এপিসোড হোক, তারপরেও কুণালদাকে আমাকে দুজনকেই শাস্তির খাড়া নেমে আসেনি। আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কুণালদাকে সাসপেন্ড করা হয়েছিল, শোকজ করা হয়েছিল। যিনি কুণালদাকে সাসপেন্ড করেছিলেন, আগের দিন কুণালদা যখন প্রেস কনফারেন্স করছেন তিনি তার পাশে দাঁড়িয়ে, পোস্টম্যান কুণালদা, যিনি সাসপেন্ড করেছিলেন। আজকে কুণালদার যে কথাগুলো গ্রহণযোগ্যতার সাথে যুক্তি দিয়ে শোনা হচ্ছে, যদি সেদিনকে সেই কথাগুলো শোনা হতো তাহলে বোধহয় আজকে এই দিনগুলোকে দেখতে হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে তো ক্ষোভ থাকবে, একটা দল করতে গেলে ক্ষোভ থাকবে না, এটা হতে পারে না। সবার সব সিদ্ধান্ত সব পছন্দ মতো হবে, মেনে নিতে হবে, সেটা হতে পারে না। কিন্তু একটা দল করলে মুখপাত্রের জায়গা থেকে পার্টিকে ডিফেন্ড করতে হয়। সিপিএমের মুখপাত্র বলতে গিয়ে বললেন যে আমাদেরও তো দল ভেঙেছে। দল তো ভেঙেছে, দল ভাঙার কারণ কি? সে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধের প্রেক্ষিতে পরবর্তীকালে 64তে দল প্রথম ভাগ হয়। আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করিনি। দেয়াল লেখা হলো দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছু সিপিআই, বিষোদ্গার করিনি মানে? যতীন চক্রবর্তী যখন জ্যোতি বসুর বিরুদ্ধে, জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যতীন চক্রবর্তীর সাথে কি হাল করেছিল সিপিএম? ভুলে গিয়েছি। আমার ঋতব্রতকে ডিফেন্ড করার কোনো এখানে ব্যক্তিগতভাবে দায় নেই। ঋতব্রতকে অনেক কিছু বলেছেন, সে বলতেই পারেন। কিন্তু কারুর যদি ব্যক্তিগত অসুয়া হয়, আমার সাথে যেদিনকে আমি পুরসভার পদ ছেড়েছি, ঘটনাচক্রে একই, সেদিনকে যদিও তার অন্য পদ, তিনিও সেদিনকে রিজাইন দিয়েছিলেন, সুমনের সাথে এসেছিলাম, সেটা নিয়ে আমাকে যখন তিনি বক্রোক্তি করলেন, করতেই পারেন, গণতন্ত্রের অধিকার আছে। ভাই আমি তো বাপু জন্মদিনটা চুরি করিনি। লেনিন সাজবো বলে 22শে এপ্রিল জন্মদিন বানিয়ে তারপর ভোটে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমার 25 বছর হচ্ছে না, তারপর অরিজিনাল জন্মদিনে ফিরতে হবে 22শে মার্চ, আমি তো করিনি বাপু। ঋতব্রত কি
পন্থী কি চাটা আমার জানার দরকার নেই, কিন্তু ঋতব্রতকে তো বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যসভায় পাঠিয়েছিলেন আমি যতটুকু জানি সিপিএমের মধ্যে থেকে। আজকে ভালো খারাপ সে প্রশ্ন তো ইতিহাস করবে, সময় করবে। আজকে তো তাহলে উল্টো দিকেও বলা যায় যে সোমনাথ লাহিড়ীর মতো ব্যক্তিত্ব, ভূপেশ গুপ্তের মতো ব্যক্তিত্ব, হীরেন মুখার্জির মতো ব্যক্তিত্ব, যারা একসময় কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, সেখানে জায়গা পেতেন না বলে পরবর্তীকালে এটা তো পার্টির মধ্যেই অভ্যন্তরীণ আলোচনা রয়েছে। জ্যোতিবাবু সহস্তর জায়গায় গিয়েছিলেন, যেখানে বেশি ক্যাডার রয়েছে সেখানে গিয়ে আমি নেতা হতে পারবো। এই ইতিহাস তো সর্বজন বিদিত। আজকে পশ্চিমবঙ্গের বুকে পার্টি ভাগের ইতিহাস নতুন নয়, পশ্চিমবঙ্গের বুকে দল ভাঙার ইতিহাসও নতুন নয়। হ্যাঁ, মমতাদি দল ভাঙিয়েছিলেন, আমরা মমতাদির সাথে ছিলাম, কংগ্রেস ভেঙে এসেছিলাম, আমি ছাত্র পরিষদ করতাম। মমতাদি না থাকলে সিপিএম যেত না। বাস্তবকে ভাবের ঘরে চুরি করে অস্বীকার করে লাভ নেই। একবার একইভাবে মমতাদির পরে যদি যোগ্যতম নেতৃত্ব হয়ে থাকেন তৎকালীন তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সেনাপতি, তার নাম শুভেন্দু অধিকারী। যদি যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হতো তাহলে আজকেও রাজ্যের বুকে মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী থাকতো, দলটার নাম হয়তো তৃণমূল কংগ্রেস থাকতো। তাহলে তৃণমূল কংগ্রেসের আজকে হয়তো এই অস্তিত্বের সংকট থাকতো না। তার মানে এই নয় যে এই সরকার যা করবে সেই কাজেরই সমালোচনা করা যাবে না বা সেই কাজেরই সহমত পোষণ করতে হবে। একটা সরকার নতুন এসছে, নতুন সরকারের একটা হানিমুন পিরিয়ড চলে। আজকে নিশ্চিতভাবে সরকার এই পিরিয়ডটাকে এনজয় করবে। তারা এই শাসনকালের মধ্যে কেন্দ্রের থেকে প্যাকেজ আনার চেষ্টা করবে। আজকে 100 দিনের টাকা ছাড়া শুরু হয়েছে। তার মানে এই নয় যে আগের সময় কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো আটকে রেখেছিল সেই ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে এখানে বিরোধীর কাজ কোনটা? আমি তো এখানে গোটা আলোচনাটা শুধু তৃণমূল কেন্দ্রিক হচ্ছে, ভালো তৃণমূল, কালো তৃণমূল, সাদা তৃণমূল, অমুক তৃণমূল। গোটা আলোচনার প্রেক্ষিতে না সিপিএমের পক্ষ থেকে না তৃণমূলের পক্ষ থেকে, বিজেপি বলবে না স্বাভাবিকভাবেই, কারণ কেন্দ্রে ও রাজ্যে তারাই রয়েছে ক্ষমতায়। গোটা দেশ যেখানে নড়ে উঠেছে একটা নিট পরীক্ষার মতো পরীক্ষার যে চূড়ান্ত অব্যবস্থা, সেটাকে কেন্দ্র করে সেটা নিয়ে 1 সেন্টিমিটার একটা শব্দ খরচ হচ্ছে না। সারা পৃথিবীতে ক্রুড অয়েলের প্রাইস আবার কমে গেছে, অথচ আমাদের দেশ, আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের এরকম লাগাম ছাড়া দাম। এবং কৌস্তবরা তো সরকারের আসার আগে বলেছিল যে এই সরকার নাকি বেশি ট্যাক্স নেয়, ওরা আসলে ক্ষমতায় আসলে অন্য রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে। কোনো আলোচনা নেই, হবে না। আজকে মিড ডে মিল ইসকন পরিচালনা করবে। ইসকন অত্যন্ত হাইজেনিক পদ্ধতিতে তারা খাবার তৈরি করেন এবং ইসকনের যে প্রসাদ সেটা প্রচুর মানুষ ভক্তি ভরে খান, অত্যন্ত ভালো কোয়ালিটির খাবার তারা দেন। পিএম পোষণ স্কিমে তারা পরিচালনা করবেন। কিন্তু আমাদের বাচ্চারা, তারা পুষ্টির জন্য যে মিড ডে মিলে ডিম পেতেন, ডিম ছুঁড়ে মারার কালচার চালু হয়েছে, ডেমোক্রেসি হচ্ছে। ডিম ছুঁড়ে মারার বদলে যদি গরিব বাচ্চাগুলোর পেটে ডিম দেওয়ার ব্যবস্থা করা হতো তাহলে বোধহয় বাচ্চাগুলোর পোষণটা একটু ভালো করে হতো। অন্যায় করে থাকলে, দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন না, বারণ তো কেউ করেন। কিন্তু রাজনীতির যে বেসিক্স, রুটি কাপড়া মাকান, সেই বেসিক্সের মধ্যে না গিয়ে আমরা যদি শুধুমাত্র তৃণমূলের আলোচনায় থাকি তাহলে অন্তত আগামী দিন গঠনমূলক বিরোধিতার জায়গায় বলুন বা সামগ্রিকভাবে বিরোধিতার জায়গায় বলুন, কোনো জায়গাতেই কি আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছি? এই প্রশ্ন কিন্তু ইতিহাস আমাদেরকে করবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস তার পুনরাবৃত্তি করা। এক সময় আরামবাগ লোকসভার নির্বাচন সারা দেশে সারা ফেলেছিল। আরামবাগে সম্ভবত 5,98,000 ভোটে অনিল বসু জিতেছিলেন, সাংসদ হয়েছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে সিপিএমের অভ্যন্তরেও একটা সেকশন এই নিয়ে প্রশ্ন তুলেছিল যে অনিল বসু কি ইন্দিরা গান্ধীর থেকেও বেশি জনপ্রিয়? পরবর্তীকালে কেশমুর মডেল দেখেছি। আবার একই সাথে যখন তৃণমূল ক্ষমতায় এলো, এটা তো ঘটনা, তৃণমূল ক্ষমতায় আসার পরও একটি লোকসভা কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতে সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী আবার পরবর্তীকালে উইথড্র করার কথা বলে চলে যান বিধায়ক প্রার্থী। ইতিহাসের পুনরাবৃত্তির শিক্ষা যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে তাহলে সেই রাজনৈতিক দল, সে যত দুর্দ্বন্দ্ব প্রতাপশালী হোক না কেন, সখাত সলিলে যাওয়া অবশ্যম্ভাবী। আজকের পরেও যদি এই জায়গায় দাঁড়িয়ে আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন না করি তাহলে রাজনীতির একজন ছাত্র হিসেবে সে যে যা খুশি বলতে পারে। আত্মসমীক্ষা করলেই বেঈমান হয়ে যাওয়া হয় না, আত্মসমীক্ষা করলেই দলবদলু হতে হয় না, দলবদলু না হয়েও আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করা যায়। সুমনের হাউজেরই, সর্বভারতীয় হাউজের একজন প্রাক্তন সাংবাদিক,
তিনি চ্যানেল ছেড়ে দিয়েছেন, চ্যানেল ছেড়ে দিয়ে অন্য কোনো চ্যানেলে যাননি, তিনি একটা ইউটিউব চ্যানেল চালু করেছেন, যথেষ্ট জনপ্রিয়। অন্য একটি চ্যানেল এনডিটিভি, তার সাংবাদিক ছিলেন রবিশ কুমার, চ্যানেলটাকে কিনে নিয়েছে আদানি, কিন্তু রবিশের কণ্ঠ বন্ধ করা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ইউটিউব চ্যানেল করছেন। একটা দল ছাড়লেই আরেকটা দলেই যেতে হবে, এই বাইনারির বাইরেও বৃহত্তর রাজনীতি থাকে। পার্সোনাল ইজ পলিটিক্যাল যেরকম সত্য, তেমনি বাইনারির বাইরেও বৃহত্তর রাজনীতি থাকে। একজন পলিটিক্যাল পার্সন পলিটিক্যাল থাকতে হয়, কারণ রাজনীতি আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনও মনে হয় এই লাইনটা সত্যিকালের, মানে কবি সুমনের লেখা লাইন, রাস্তার নাম বদলায় একদিন, ধারা বদলায় মাউসে তুঙের চিন। ধারা তো বদলেছে। যে ইন্দিরা গান্ধীকে ডাইনি একে স্লোগান দিয়েছিল সিপিএম, আলি গলি মে শোর হ্যায় বোফোর্স গান্ধী চোর হ্যায় বলেছিল সিপিএম, এই পাকসাকাত ময়দানে শতরূপ ঘোষ রয়েছে, সেদিনকে ও উপস্থিত ছিল প্রার্থী হিসেবে সম্ভবত। রাহুল গান্ধী, তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি জীবিত ছিলেন, বুদ্ধবাবু, রাহুল গান্ধী, দীপা দাস মুন্সির সাথে শতরূপ ঘোষও ছিল, যেই শতরূপরা একসময় কাটা হাতে ভোট দেওয়ার অপরাধে আমতার কান্দুয়া গ্রামে হাতের পাঞ্জা কেটে নিয়েছিল। তো ধারা তো বদলেছে, যুগে যুগে ধারা বদলেছে। আজকে ধারা বদলে কে ভালো তৃণমূল হবে, কে খারাপ তৃণমূল হবে, কে আদি তৃণমূল হবে, ওই বিশিষ্ট তালমিত্রী বিজ্ঞাপনের মতো খাঁটি ছবিও ছই দেখে চিনতে হবে, আমি জানি না। আগামীর সেই উত্তর সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে। কিন্তু যেই বিরোধী হবে তাকে সরকারকে প্রশ্ন করতে হবে, যেই বিরোধী হবে তাকে শাসককে প্রশ্ন করতে হবে। বিরোধী মানে শুধুমাত্র একটা সংখ্যা নয়। আর আমার মনে হয় যে আজকে নিশ্চিতভাবে আমার ধন্যবাদ দেওয়া উচিত, তার নাম উঠেছে, তিনি এখানে উপস্থিত নেই, সিপিএমের বিধায়ক, একমাত্র বিধায়ক ডোমকলের মুস্তাফিজুর রহমান রানা। আমি তাকে ধন্যবাদ জানাই যে সরকারি কর্মচারীরা যে ডিএ পেয়েছেন, এবার সম্ভবত কত পার্সেন্ট ডিএ হয়েছে সুমন? 20% বৃদ্ধি হয়েছে। তো আগে 18% মমতাদির সময় হয়েছিল, এবার 20%। সরকারি কর্মচারীরা এবার 38% এই যে ডিএর বৃদ্ধি, এই ডিএ বৃদ্ধির জন্য একমাত্র যিনি নেপথ্য কারিগর তার নাম মুস্তাফিজুর রহমান রানা, সিপিএমের একমাত্র বিধায়ক। অবাক হবেন না, রানা একমাত্র বিধায়ক হলেও তিনি ডিএটা করিয়েছেন, কারণ বিকাশ দ্বারা আন্দোলন করেছেন কোর্টে গিয়ে, সিপিএম লড়াই করেছে। একমাত্র বিধায়ক হলে কি হয়েছে? আরে একমাত্র বিধায়ক হয়ে যদি কেউ বঙ্গভঙ্গকে করে দিতে পারে, বাংলাকে রাখতে পারে, একটা মাত্র বিধায়ক হয়ে 58 জনের মধ্যে একজন হয়ে যদি বাংলার উপকার হতে পারে, তাহলে মুস্তাফিজুর রানারও এই ক্রেডিটটা আজকে প্রাপ্য হওয়া উচিত। এই ডিএর আন্দোলনের জন্য, সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার জন্য একমাত্র সিপিএমের বিধায়ক মুস্তাফিজুর রানাই তিনি এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। ইতিহাসকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে ভুলিয়ে দিলে হবে না। বিরোধিতার জায়গায় বিরোধিতা থাকবে, ভুল থাকলে ভুলটাকে স্বীকার করতে হবে। আর ভুল স্বীকার করলেই বিজেপি হওয়া নয়, ভুল স্বীকার করলেই কোনো দলের শিবিরে যাওয়া নয়। ভুলটাকে ভুল বলে স্বীকার করলে তাহলেই আগামী দিনের পথ চলার পথটা বন্ধুর থেকে মসৃণতর হতে পারে। আর যদি ভুল স্বীকার না করি, উট পাখির মতো বালির ঝড়ে যদি বালিতে মুখ গুজে থাকি, তাহলে ঝড়টা বন্ধ হবে না। আর পরিশেষে ওই যদি একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, যদি সত্যিকারের শান্ত হতে হয় তাহলে সমালোচনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে সিপিএমের যে পরিণতি হয়েছে, তৃণমূলের আজকে যে পরিণতি হয়েছে, যারা আজকে সরকারে তাদেরও সেই পরিণতি হবে। ধন্যবাদ, নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।